ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। যারা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো প্রত্যেককে আমার পক্ষ থেকে, স্কুল অফ মেরিটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্ট রয়েছে, সে পলিটিক্যাল সায়েন্সের পেপার 3 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডিসকাস দ্য সপ্তাং থিওরি অফ কৌটিল্য। এটি হচ্ছে আমাদের আজকের কোশ্চেন, যেটি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 3 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং পরীক্ষাতে আসবেই এরকম একটা কোশ্চেন। তো এই কোশ্চেনের বাংলাটা অর্থ হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে কৌটিল্য যে সপ্তাঙ্গ তত্ত্ব দিয়েছেন, যেটা হচ্ছে সপ্তাং থিওরি, তো সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় এবং এই বিষয়ের উপরে আমি এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। তো অবশ্যই তোমাদেরকে এই কোশ্চেনটা যদি পরীক্ষাতে আসে তার আনসার টু দ্য পয়েন্টে করতে হবে। তো যে যে পয়েন্টগুলো তুলে ধরে তোমাদেরকে এই কোশ্চেনের আনসারটা করতে হবে, ওই পয়েন্টগুলোই আমি এখানে হাইলাইট করছি। প্রথমত এই যে সপ্তাঙ্গ তত্ত্ব, এই সপ্তাঙ্গ তত্ত্বটা কি, এটার উপরে তোমাদেরকে একটা ভূমিকা লিখতে হবে, একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে এবং ওই ভূমিকাতে তোমরা লিখতে পারো যে কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত একটা রাজনৈতিক মতবাদ হচ্ছে এই সপ্তাঙ্গ তত্ত্ব। অর্থাৎ এই সপ্তাঙ্গ তত্ত্বটা হচ্ছে কৌটিল্যের একটা মতবাদ, যেটা হচ্ছে একটা রাজনৈতিক মতবাদ এবং এই মতবাদটা কিসের উপরে? এই মতবাদ হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত। তিনি রাষ্ট্র ব্যবস্থার 7টি অঙ্গ প্রত্যঙ্গের উল্লেখ করেছেন। আমরা যারা মানুষ রয়েছি, একটা হিউম্যান বডি বিভিন্ন পার্টস নিয়ে গঠিত, অর্থাৎ মানুষের শরীর যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত, ঠিক একই রকম ভাবে একটা রাষ্ট্র বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত হয়। এবং কৌটিল্য বলেছেন একটা রাষ্ট্রকে আমরা যদি একটা শরীর হিসেবে বর্ণনা করি, এটা রাষ্ট্রের শরীরে 7টি অঙ্গ থাকবে। আমরা যারা মানুষ রয়েছি, আমাদের যেমন প্রত্যেকটা অঙ্গ খুব গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্রের এই প্রত্যেকটা অঙ্গ একটা রাষ্ট্রের সুপরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 7টি অঙ্গ বা উপাদান হলো স্বামী, 1 নম্বরে দিয়েছেন স্বামী, 2 নম্বরে দিয়েছেন অমাত্য, 3 নম্বরে হচ্ছে জনপদ, 4 নম্বরে হচ্ছে দুর্গ, 5 নম্বরে হচ্ছে কুশ, 6 নম্বরে হচ্ছে দণ্ড এবং 7 নম্বরে হচ্ছে মিত্র। তো আমরা এখন আলোচনা করব এই যে অঙ্গগুলো রয়েছে, ওই অঙ্গগুলো আসলে কি, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর কথা কৌটিল্য উল্লেখ করেছেন, যে বিষয়গুলো একটা রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত প্রয়োজন। যেমন প্রথমত স্বামী প্রসঙ্গে কৌটিল্য বলেছেন, স্বামী বা রাজা, অর্থাৎ রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তিনি হচ্ছেন স্বামী বা রাজা। তিনি হলেন সকল কর্তৃত্বের উৎস, অর্থাৎ তার মধ্যে সুপ্রিম পাওয়ার থাকবে ও সমগ্র প্রশাসন ব্যবস্থার ভরকেন্দ্র, অর্থাৎ প্রশাসন ব্যবস্থাটা পরিচালিত হবে এই স্বামী বা রাজার মাধ্যমে। তিনি হচ্ছেন সর্বেসর্বা। তিনি দণ্ড প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ শাস্তির মাধ্যমে সব রকম অরাজকতা থেকে রাষ্ট্রকে রক্ষা করেন, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে কোনো রকম অরাজকতা থাকবে না এবং এই অরাজকতাগুলো নির্মূল করেই স্বামী বা রাজা রাষ্ট্র পরিচালনা করেন। তিনি কারো কাছে আনুগত্যশীল ছিলেন না, অর্থাৎ কারোর আনুগত্য বা বশ্যতা স্বীকার করে এই স্বামী বা রাজা রাষ্ট্রকে পরিচালনা করেন না। এই কৌটিল্য স্বামী বা রাজার 4টা গুণাবলীর কথা উল্লেখ করেছেন। বলেছেন এই স্বামী বা রাজা হতে গেলে, অর্থাৎ যিনি রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, ওই ধরনের পরিচালক হতে গেলে তার কিছু গুণাবলী থাকা প্রয়োজন। কি সেই গুণাবলীগুলো? যেমন প্রথমত হচ্ছে অভিগামিক গুণ। অভিগামিক গুণ বলতে আমরা কোন গুণাবলীগুলোকে বুঝবো? যেমন সত্যনিষ্ঠা, অবশ্যই তাকে সত্যবাদী হতে হবে, নিজে সত্য কথা বলবেন এবং মিথ্যাকে কখনোই তিনি প্রশ্রয় দেবেন না, এই সত্যনিষ্ঠা নিয়েই তিনি কাজ করবেন। ধর্মপরায়ণ হবেন, অর্থাৎ ধর্মের প্রতিও তিনি বিশ্বাসী হবেন, ধর্মের প্রতি তার আস্থা থাকবে এবং ধর্মকে তিনি অবশ্যই স্বীকার করবেন। বিনয় ভাব থাকবে তার মধ্যে, অর্থাৎ তার ব্যবহারটা খুবই ভালো হবে এবং শিক্ষার আকাঙ্ক্ষাও থাকবে তার মধ্যে। শিক্ষার যে একটা গুণ রয়েছে, একটা চাহিদা রয়েছে, এই বিষয়টাও এই স্বামী বা রাজা তিনি সব সময় মনে রাখবেন। দ্বিতীয়ত প্রজ্ঞাপন গুণ।
প্রজ্ঞাপন গুণ বলতে আমরা বুঝি যে কোনো সমস্যা দ্রুত ও সঠিকভাবে বুঝে নেওয়ার যে একটা ক্ষমতা মানুষের মধ্যে থাকবে। কারণ স্বামী বা রাজা রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি যদি সমস্যাগুলো না বুঝেন, খুব দ্রুত যদি যে কোনো সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু রাষ্ট্রকে তিনি ভালোভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে একটা ক্ষমতা, এই ক্ষমতাটাও তার মধ্যে থাকবে। এবং ৩ নম্বর যে গুণটা সেটা হচ্ছে উত্থান গুণ। আর এই উত্থান গুণ হচ্ছে সাহস এবং দ্রুততার সঙ্গে সব রকম কাজ শেষ করার ক্ষমতা। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত যত ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, যত ধরনের কাজ রয়েছে, প্রত্যেকটা কাজ অত্যন্ত নিপুণভাবে অল্প সময়ে দ্রুত এই স্বামী বা রাজা সম্পাদন করবেন। এবং চতুর্থত আত্মসম্পদ গুণ। এটা হচ্ছে ইন্দ্রিয় সংযম। সংযম বলতে বোঝায় নিজেকে কন্ট্রোল করে রাখা। তো সেই ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, অর্থাৎ আমরা অনেক সময় রেগে গেলে খুব কঠিন কথা বলি, বাক্য আমরা সংযম করে রাখতে পারি না, কিন্তু তার মধ্যে এই ক্ষমতাগুলো থাকবে, এই গুণগুলো থাকবে। স্মৃতিশক্তি, তিনি প্রখর স্মৃতিশক্তির অধিকারী হবেন। পাশাপাশি বিপদকালে অবিচলিত থাকা, অর্থাৎ কোনো রকম বিপদকে ভয় পাবেন না, পড়ুয়া করবেন না, এগুলোকে সহজে তিনি জয় করে অর্থাৎ ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাবেন। এই গুণাবলীগুলো স্বামী বা রাজার অবশ্যই থাকবে। এবার ২ নম্বর যে অঙ্গটা সেটা হচ্ছে অমাত্য বা মন্ত্রী। যে স্বামী বা রাজা এককভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারবেন না, তার একটা মন্ত্রী পরিষদ থাকবে। তো অমাত্য বলতে মন্ত্রী সহ সকল উচ্চপদস্থ কর্মচারীদের বোঝায়। যে যে কর্মচারীদের নিয়ে এই স্বামী বা রাজা রাষ্ট্র পরিচালনা করবেন, যে যে মন্ত্রীদের সাথে নিয়ে তিনি কাজ করবেন, তাদেরকেই বোঝায় অমাত্য বা মন্ত্রী। এই অমাত্য অবশ্যই স্বামী বা রাজার অনুগত থাকবেন, অর্থাৎ এই স্বামী বা রাজার কথা শুনে কথা মেনেই কাজ করবেন। প্রধান কাজ হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বামী বা রাজাকে সর্বতোভাবে সাহায্য করা। অর্থাৎ স্বামী বা রাজা তিনি এককভাবে তো আর রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এই মন্ত্রী পরিষদ যারা থাকবে, অমাত্য যারা থাকবে, তারা সে স্বামী বা রাজাকে সব রকম কাজে সর্বতোভাবে সহযোগিতা করবেন। এই অমাত্য বা মন্ত্রীদের অবশ্যই প্রজ্ঞা, কি কি গুণ থাকবে, তার জ্ঞান থাকবে, অর্থাৎ ভীষণ জ্ঞানী মানুষ হবেন তিনি। সংহতি, অর্থাৎ ইউনিটি বজায় রেখে তারা চলবেন। সাহস, অর্থাৎ নির্ভীক হবেন। ও আনুগত্য প্রভৃতি গুণাবলীর অধিকারী এই অমাত্য বা মন্ত্রীরা হবেন। ৩ নম্বর যে অঙ্গটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জনপদ। কৌটিল্য জনপদ বলতে রাষ্ট্রের ভূখণ্ড এবং তার অধিবাসীদের বুঝিয়েছেন। অর্থাৎ যে ভূখণ্ডের উপর রাষ্ট্র গড়ে উঠবে এবং রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করবে, তাদেরকে এখানে জনপদ বলা হয়েছে। যেমন জনপদ, জন যোগ পদ, পদ মানে হচ্ছে রাস্তা, জন মানে হচ্ছে জনগণ, তো এই দুটো মিলিয়ে হচ্ছে জনপদ। উর্বর ভূমি, প্রচুর অরণ্য সম্পদ, তারপর খনিজ সম্পদ এবং উৎকৃষ্ট মানের গুচারণ ভূমিকে তিনি আদর্শ ভূখণ্ড বলেছেন। গুচারণ ভূমি, যেখানে গবাদি পশু প্রতিপালন করা যাবে, ওই ধরনের যে ভূখণ্ডগুলো বা ভূমিগুলো, এগুলোকে বোঝানো হয়েছে। এই জনসমষ্টি রাজভক্ত, সুভদ্র, কৃষিজীবী এবং স্বামী বা রাজার প্রতি অনুগত থাকবে। অর্থাৎ রাজভক্ত, অবশ্যই রাজার ভক্ত হবেন তারা, তারা অত্যন্ত ভদ্র হবেন, তারা কৃষিজীবী হবেন এবং স্বামী বা রাজার প্রতি তারা সবসময় আনুগত্য প্রদর্শন করবেন। এরপর যে অঙ্গটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দুর্গ। বলা হয়েছে সাধারণত সুরক্ষিত রাজধানীর পরিকল্পনাকে কৌটিল্য দুর্গ বলে অভিহিত করেছে। রাজধানীটাকে যখন সুন্দর করে নির্মাণ করা হবে, বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হবে এবং প্রাচীর দ্বারা বেষ্টিত থাকবে, সেটাই হবে দুর্গ। রাষ্ট্রের সুরক্ষার জন্য কৌটিল্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন। যেমন জল দুর্গের কথা বলেছেন, গুহা বা পার্বত্য দুর্গের কথা বলেছেন, মরু দুর্গ এবং বন দুর্গ। এই দুর্গগুলো এটা রাষ্ট্রের মধ্যে থাকবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হিসেবে। এরপর বলেছেন কুশ। কুশটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কৌটিল্যের মতে এই কুশ হলো এমন একটা অর্থ ভান্ডার,
অর্থাৎ কোষটা হচ্ছে একটা অর্থ ভাণ্ডার, যেখানে রাজা কি করবেন, অর্থ মজুত করে রাখবেন। রাজস্ব সংগ্রহের মাধ্যমে উপার্জন করেন অথবা অন্য কোনো সৎ উপায়ে সংগ্রহ করেন, অর্থাৎ রাজস্বের মাধ্যমে অথবা অন্য কোনো সৎ পথে রাজা অর্থ উপার্জন করে এই রাজকুশের মধ্যে অর্থ মজুত করে রাখবেন। কুশ বা রাজার আর্থিক সক্ষমতার উপর রাষ্ট্রের শক্তি বা সামর্থ্য অনেকটাই নির্ভর করে, অর্থাৎ রাষ্ট্র কতটা শক্তিশালী এটা টোটালি নির্ভর করবে রাজকুশ কতটা অর্থ সম্পদে ভরপুর রয়েছে সেটাই। এরপর হচ্ছে দণ্ড। কৌটিল্য দণ্ড বলতে রাষ্ট্রের দমনমূলক ক্ষমতাকে বুঝিয়েছেন, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিতে যাতে সে স্বামী বা রাজা, তার যে মন্ত্রী পরিষদ রয়েছে, তার যে সেনাবাহিনী রয়েছে, তাদেরকে সাথে নিয়ে সে কঠিন পরিস্থিতিগুলো যখন মোকাবেলা করবেন, সেটাই হচ্ছে দণ্ড। তো সেনাবাহিনী হলো দণ্ডের অন্যতম অংশ। সেনাবাহিনী ব্যবহার করেই রাজা বা স্বামী সেই রাষ্ট্রকে রক্ষা করবেন। এই দণ্ড বা সেনাবাহিনীর উপরে রাষ্ট্রের স্থায়িত্বটা নির্ভরশীল। রাষ্ট্র কতটা স্থায়িত্বশীল হবে এটা এই দণ্ডের উপরে নির্ভরশীল হবে। কৌটিল্য মূলত হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক, যেমন হস্তি হাতি নিয়ে যারা যুদ্ধ করবে, অশ্ব যারা ঘোড়া নিয়ে যুদ্ধ করবে, রথ নিয়ে যারা যুদ্ধ করবে এবং পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে, এই 4 প্রকার সেনার কথা তিনি উল্লেখ করেছেন। সেনাবাহিনী হবে বংশানুক্রমিক, অর্থাৎ বংশানুক্রমিক। বাবা ছিল, বাবার ছেলে সেনাবাহিনী হবে, তার ছেলে সেনাবাহিনী হবে, এইভাবে বংশানুক্রমিক এই সেনাবাহিনী চলতে থাকবে। সেনারা রাজার ইচ্ছায় পরিচালিত হবে এবং রাজার নির্দেশ মতো কাজ করবে, অর্থাৎ রাজা যেভাবে নির্দেশ দেবেন সেভাবে কাজ করবে। সেনাবাহিনী গঠিত হবে সাধারণত ক্ষত্রিয়দের দ্বারা, কারণ আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই যে শ্রেণীগুলোর নাম আমরা জানি, তার মধ্যে যারা ক্ষত্রিয় তাদেরকে দ্বারাই বা তাদের মধ্য থেকে সেনাবাহিনী গঠন করা হবে। তবে জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণের মানুষেরও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। নিম্ন বর্ণ যারা রয়েছে, বৈশ্য, শূদ্র, তাদের মধ্য থেকেও সেনাবাহিনীতে আনা যেতে পারে। এরপর যে 7 নম্বর যে অঙ্গটা, যেটা সর্বশেষ অঙ্গ, সেটা হচ্ছে মিত্র। যে কৌটিল্যের মতে মিত্র হলো সেই যার কাছ থেকে বিপদের কোনো সম্ভাবনা থাকে না, যিনি সবসময় ভালো সম্পর্ক বজায় রেখে চলেন। কৌটিল্য 2 ধরনের মিত্রের কথা বলেছেন, একটা হচ্ছে সহজ মিত্র এবং আরেকটা হচ্ছে কৃত্রিম মিত্র। তো সহজ মিত্র কোনটা আর কৃত্রিম মিত্র কোনটা? যেমন যেটা পিতামহ ও পিতার সময়কাল থেকে যে ধরনের ব্যক্তিদের সঙ্গে মিত্রতার সম্পর্ক রয়েছে, অর্থাৎ বহুকাল আগে থেকে যাদের সাথে মিত্রতার সম্পর্ক রয়েছে, যারা হচ্ছে তারা হচ্ছে সহজ মিত্র। পিতামহ অর্থাৎ বাবার বাবা, তারপর বাবার সময়কাল থেকে যাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে সে রাজা বা স্বামী চলবেন, তারা হবেন সহজ মিত্র। আর কৃত্রিম মিত্র হবে এই ধরনের মিত্র, অর্জিত মিত্র, যেটা কৃত্রিম ভাবে কারোর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা হবে, মিত্রতা সম্পর্ক গড়ে তোলা হবে, সেটা হবে কৃত্রিম মিত্র। এই ধরনের মিত্রতা স্বাস্থ্য, সম্পদ ও জীবনের নিরাপত্তা দেয়। কৌটিল্যের মতে সহজ মিত্রতা কৃত্রিমের চেয়ে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ, যেটা পিতামহ বা পিতার সময়কাল থেকে চলে আসছে। তারপর আমরা একটা মূল্যায়ন লিখব যে মানব শরীরে যেমন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেমন গুরুত্ব থাকে, তেমনি রাষ্ট্রের এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা বলা হয়েছে, 7টা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, এই 7টা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতোই খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা অঙ্গ ছাড়া যেমন আমাদের শরীর ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে না, তদ্রূপ রাষ্ট্রের এই 7টা অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ যদি অনুপস্থিত থাকে, তাহলে রাষ্ট্রকেও সুপরিচালনা করা কখনো সম্ভব হবে না। তো কৌটিল্য মনে করেন সপ্তাঙ্গ মিলিত হয়ে কার্যনির্বাহ করলে রাষ্ট্ররূপ শরীর সুপরিচালিত হবে, অন্যথায় ব্যাধি বা প্রকোপে আক্রান্ত হয়ে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে, এটা কৌটিল্য বলতে চেয়েছেন। তো এই হচ্ছে সপ্তাঙ্গ থিওরি অফ কৌটিল্য, অর্থাৎ কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। আর এই তত্ত্বটা সম্পূর্ণই রাষ্ট্র সম্পর্কিত। তো আবারও বলছি, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের পলিটিক্যাল মেজর রয়েছে, সেই পলিটিক্যাল মেজরের পেপার 3 এর গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি অবশ্যই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আশা করি তোমরা থিমটা বুঝতে পেরেছো। এখন নিজেদের মতো করে তোমরা নোটসটা তৈরি করবে এবং স্টাডি করবে। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য ক্লাসে অন্য কোনো নতুন টপিক নিয়ে।